হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাসের পাস কোর্সে ডিএসই A2 পেপার আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের একটি 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা আছে, ইটালিতে ফ্যাসিবাদের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, ইটালিতে ফ্যাসিবাদের উত্থান আলোচনা করো, বা কেবলমাত্র এরকম প্রশ্ন হতে পারে যে ফ্যাসিবাদের উত্থান আলোচনা করো। অ্যান্সারটা তোমরা দেখে নাও। প্রথম বিশ্বযুদ্ধে ইটালি কিছু অঞ্চল লাভের আশায় মিত্র শক্তির পক্ষে যোগদান করে। তাহলে কি হলো? প্রথম বিশ্বযুদ্ধে ইটালি কিছু অঞ্চল পাবে বলে সে মিত্র শক্তির পক্ষে যোগ দেয়, কিন্তু যুদ্ধ শেষ হলে পুরস্কার হওয়া তো দূরের কথা, ইটালি বরং অবহেলিত হয়। আর ইটালিতে স্লোগান ওঠে, দেখো, ইতালিয়া ইরেন্ডেট, অর্থাৎ ইতালি অতৃপ্ত। ইতালির এই অতৃপ্ততাকে কাজে লাগিয়ে মুসোলিনি দেশে তার নয়া রাজনৈতিক মতাদর্শ ফ্যাসিবাদের প্রচার শুরু করে। এবার দেখো ফ্যাসিবাদের উত্থান। ইতালিতে ফ্যাসিবাদের উত্থান হয়েছিল, তার পিছনে কিছু কারণ ছিল, নিম্নলিখিত কারণ। প্রথমত মাৎসেনি, গ্যারিবল্টি, ক্যাভুরের মতো নেতাদের উদ্যোগে ইতালির ঐক্য সাধন ঘটলেও ঐক্যবদ্ধ ইতালিতে আঞ্চলিকতাবাদের জোরদার অস্তিত্ব থেকে যায়। গণতন্ত্রের ভিত্তি ছিল দুর্বল, শুধুমাত্র সম্পদশালীরাই ভোট দিতে পারত। দারিদ্র ও অশিক্ষিত মানুষদের ভোটাধিকার ছিল না, ফলে দেশের রাজনীতিতে দরিদ্র ও অশিক্ষিত মানুষরা কোনো ভূমিকা পালন করতে পারত না। দ্বিতীয়ত বলা হচ্ছে, দেখো, প্রথম বিশ্বযুদ্ধের পর ইতালির আর্থিক অবস্থা শোচনীয় হয়ে ওঠে। এই আর্থিক বিপর্যয়ের প্রভাবে মুদ্রাস্ফীতি, মূল্যবৃদ্ধি, বেকার সমস্যা প্রভৃতি ইতালির জনজীবনকে বিপর্যস্ত করে তোলে। তৃতীয়ত দেখো, প্রথম বিশ্বযুদ্ধের পর ইতালির রাজনৈতিক অস্থিরতা, রাজনৈতিক দলগুলির মধ্যে ভাঙন, গুরুত্বপূর্ণ জাতীয় নীতি নির্ধারণে তাদের অক্ষমতা একনায়কতন্ত্রের পথ প্রশস্ত করে। তারপরে মুসোলিনি কি করছে? দেখো, মুসোলিনি এইরকম এক পরিস্থিতিতে আবির্ভাব ঘটে ফ্যাসিস্ট নেতা বেনিতো মুসোলিনির। তিনি প্রথম জীবনে সমাজতান্ত্রিক ভাবধারায় বিশ্বাসী ছিলেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকেই তার দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটে। তিনি উগ্র জাতীয়তাবাদ ও দেশপ্রেমের পক্ষপাতী হয়ে ওঠেন। মুসোলিনি নিজেকে ডুচে উপাধিতে ভূষিত করেন। তিনি বলতেন, ফ্যাসিজম টলারেট অন ডিফারেন্ট অফ ওপিনিয়ন্স। তারপরেই হচ্ছে ফ্যাসিস্ট দল। 1919 সালে 23শে মার্চ মিলান শহরে মাত্র 118 জন প্রাক্তন সৈনিক ও উগ্র দেশপ্রেমিকদের নিয়ে মুসোলিনি ইতালিতে ফ্যাসিস্ট দল নামে এক নতুন রাজনৈতিক দলের জন্ম দেয়। সেদিনই তিনি এই দলকে এক সমাবেশে ঘোষণা করেন দেশপ্রেম ও লৌহ কঠিন মানসিকতার প্রতীক। তার ফ্যাসিস্ট দল ইতালিকে তার হিত মর্যাদা ফিরিয়ে দেবে। বলছে তার ফ্যাসিস্ট দল ইতালিকে তার হিত মর্যাদা অর্থাৎ হারানো মর্যাদা ফিরিয়ে দেবে। ফ্যাসিবাদের মূল কথা ছিল রাষ্ট্র সকল শক্তির আধার, রাষ্ট্রের বাইরে বলতে কিছু নেই এবং রাষ্ট্রের বিরুদ্ধে কিছু হয় না। অল্প দিনের মধ্যেই ফ্যাসিস্ট দলের অনুগামীর সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পায়। ফ্যাসিস্ট দলের অনুগামীরা কালো কুর্তা পরত বলে তাদের বলা হতো ব্ল্যাক শার্টস বা কালো কুর্তা। পরের পয়েন্টগুলো আলোচনা করব, তার আগে একটা বিষয় বলার আছে। তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, এই নম্বরে যোগাযোগ করতে পারো 9123005218। এই নম্বরে যোগাযোগ করে তোমরা অ্যাডমিশন নিতে পারো। আমাদের সপ্তাহে 2 দিন করে রেকর্ডেড ক্লাস থাকে, তার সঙ্গে স্টাডি মেটেরিয়ালের PDF দেওয়া হয় এবং পার মান্থ 200 টাকা করে ফিস নেওয়া হয়। ইচ্ছুক ছাত্রছাত্রীরা এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিয়ে নিতে পারো পেড ব্যাচে, বা তোমরা যারা ভাবছো স্টাডি মেটেরিয়াল নিয়ে পড়াশোনা করবে, তোমরাও এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিতে পারো। তারপরে দেখো ফ্যাসিবাদের লক্ষ্য। এখানে কি বলা হচ্ছে? দেখো, ফ্যাসিবাদের লক্ষ্যগুলি হলো ইতালির হারানো গৌরব পুনরুদ্ধার করা, জাতীয় সভার সংস্কার, চার্চের সম্পত্তির জাতীয়করণ, কাজের সময়সীমা নির্ধারণ, কারখানা পরিচালনায় শ্রমিকদের অংশগ্রহণ, ব্যক্তিগত সম্পত্তি রক্ষা, উপযোগী বিদেশি নীতি প্রণয়ন করা। তারপরের পয়েন্ট,
ফ্যাসিস্ট দলের ক্ষমতা লাভ। 1921 সালে নির্বাচনে ফ্যাসিস্ট দল 35টি আসন পায়। এতে সন্তুষ্ট না হয়ে পুঁজিপতি ও কারখানার মালিকদের মদতে মুসোলিনি তার ব্ল্যাক শার্টস বাহিনী নিয়ে রোম অভিযানের হুমকি দেন। 1922 সালে রাজা ভিক্টর ইমানুয়েল গৃহযুদ্ধ এড়াতে মুসোলিনিকে দেশের প্রধানমন্ত্রী পদে নিয়োগ করে। তারপরে কি বলা হচ্ছে দেখো, ফ্যাসিবাদের নিরঙ্কুশ ক্ষমতা। 1926 সালের নির্বাচনে ব্ল্যাক শার্টস বাহিনীর দাপটে মুসোলিনি ফ্যাসিস্ট দল 65% আসন দখল করে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। আর এই সময় থেকেই ফ্যাসিস্ট দলে ফ্যাসিবাদী রূপটি প্রকট হতে শুরু করে। ইতালিতে নতুন সংবিধান প্রণয়ন করা হয় এবং এই সংবিধান মুসোলিনির নিরঙ্কুশ নেতা উপাধি দেয়। আর একই সঙ্গে অন্য সমস্ত রাজনৈতিক দলের অস্তিত্ব বিলুপ্ত হয় এবং শুধুমাত্র ফ্যাসিস্ট দলকেই একদলীয় শাসন ব্যবস্থার রাজনৈতিক মেরুদণ্ডে পরিণত করা হয়। ফ্যাসি বিরোধী সমস্ত ধরনের সংগঠন নিষিদ্ধ হয়। বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, সভা সমিতি করার স্বাধীনতা হরণ করা হয়। স্বায়ত্তশাসনমূলক সমস্ত সংগঠন যেমন মিউনিসিপ্যালিটি, শিক্ষা প্রতিষ্ঠান প্রভৃতিতে শুধুমাত্র ফ্যাসিবাদী প্রতিনিধি কায়েম করা হয়। প্রতিনিধি হবে না, এটা প্রতিনিধিত্ব লিখবে। পরে কি মূল্যায়ন? ইতালিতে ফ্যাসিস্ট শাসন চলাকালে প্রশাসনের দক্ষতা যথেষ্ট বৃদ্ধি পায়। ফ্যাসিস্ট দল রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারমূলক কর্মসূচি রচনা করে স্বদেশকে নতুন করে গড়ে তুলতে যত্নবান হয়েছিল। তবে ফ্যাসিস্ট প্রশাসন ত্রুটিমুক্ত ছিল না। ফ্যাসিস্ট দলের নেতৃত্বে ইতালির সাম্রাজ্যবাদী শক্তি রূপে আত্মপ্রকাশ করে। পরবর্তীকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনার জন্য এই দল অনেকটাই দায়ী ছিল।